রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এইদিকে দেখো, সকাল সকাল আমি ঠিক সেই পেঙ্গুইনের মতো করে হাঁটছিলাম। কেন বলো তো? এই যে হারে বৃষ্টি হচ্ছে প্রতিদিন, একদম মুষলধারে, ছাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ, একদম পুরো স্যাঁতসেঁতে হয়ে রয়েছে। আর এত পিছলা হয়ে গেছে না, মানে পা টিপে টিপে হাঁটতে গেলেও ভয় লাগছে এক্ষুনি না পিছলে পড়ে যায়। তো ওয়েদার বলতে গেলে আজকে সকালবেলাটা সেরকম একটা বৃষ্টি ছিল না, কিন্তু খানিকক্ষণ আগেই বৃষ্টি হয়েছে এবং পরবর্তীকালেও বৃষ্টি হয়েছে, যার জন্য আকাশটা কেমন যেন গুমোট মেরেছিল। তো জানো তো, এত বৃষ্টির ফলে সেরকম একটা ফুল ফুটছে না, ওই দু একটা করে প্রত্যেকটা গাছে ফুটছে, আবার কোনো দিন হয়তো ফুটছেই না। আর এই ছাদের অবস্থা তো আরও করুন। ওই ছাদে তো তাও টপ থাকে না একরকম, আর এই দিকের ছাদে তো টপ থাকে, শ্যাওলাতে একদম ভরে গেছে। ভেবেছিলাম তো এই রবিবারে পরিষ্কার করবো, আর কি গত রবিবারে, কিন্তু গত রবিবারে তো কৌশিকেরও ওদিকে শরীর খারাপ, আমারও শরীর খারাপ, কে বা কাকে দেখবো বলো, যার জন্য গত রবিবারে তো পরিষ্কার করা হয়নি। এই রবিবারে একবার চেষ্টা করে দেখবো যদি করতে পারি। কি বলো তো, ওই শ্যাওলাগুলো পরিষ্কার করার না ভীষণ দরকার। তো এইদিকে সকালবেলা আজকে যেরকম প্রত্যেক দিনের রুটিন শুরু হয়ে যায় সেরকম শুরু হয়ে গেছে, তবে আজকের দিনটা না একটুখানি আলাদা। তোমাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম আজকে হচ্ছে মায়ের মৃত্যুবার্ষিকী, সেই জন্যে না বাড়িতে একটুখানি কীর্তনের আয়োজন করা হয়েছে। তো সেই সমস্ত যোগাযন্ত্র করা, সমস্ত কিছু অ্যারেঞ্জ করা, সবেরই একটা চাপ থাকে। তাই সকালবেলা আজকে না রান্নার সেরকম মানে তোড়জোড় না থাকলেও না অন্যান্য কাজ অনেকটা ছিল। তো রান্নার কেন তোড়জোড় ছিল না, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে প্রতিদিনের সকালের যে কাজ সেগুলোকে তো করতেই হবে। আর এইদিকে যেন সকালবেলা আমি চুলটাকে একটুখানি ছেড়ে দেখছিলাম, চুলটা না অনেকটা লম্বা হয়ে গেছে। তো ঠিক করেছি পুজোর আগ দিয়ে একটুখানি কাটতে হবে। কি বলো তো, নিচের দিকগুলো কেমন যেন একটা হয়ে যায় না, তো সেটাকেই একটুখানি কাটতে হবে। তো সেগুলোকেই একটুখানি দেখছিলাম। আর আজকে আরও মানে এদিক ওদিক করে কাজ করছি, তার একটাই কারণ, আজকে হচ্ছে আমাদের কোনো রান্না নেই আর কি। দুপুরবেলা আমার আর বাপির না এখানে একটা আশ্রম আছে, সেখান থেকে তো কীর্তনীয়ারা আসবে সন্ধ্যেবেলা কীর্তনের জন্য। তো ওদের ওখানেই দুপুরবেলা আমার আর বাপির খাওয়ার মানে খেতে যাব ওখানে। তো সেই জন্য আর বাড়িতে সেইভাবে দুপুরের কোনো আয়োজন করতে হবে না। ওই সকালে কৌশিকের টিফিনটা, তারপরে ওর লাঞ্চ বক্স, এইগুলো একটু যা রেডি করতে হবে। তো এইদিকে তো দেখো প্রত্যেকটা জানলাতে একদম গাছ ভর্তি ভর্তি, তো সেই সব গাছগুলোকে সরালাম। দিয়ে এই যে সকালবেলা খালি পেটে না একটা গ্যাসের ট্যাবলেট খাওয়ার আছে, কারণ ব্যথার ট্যাবলেট দিয়েছে, তো ব্যথার ট্যাবলেট খেলে তো গ্যাসের ট্যাবলেটটা খেতেই হয় আর কি। আজকেই লাস্ট, কালকে থেকে আর খেতে লাগবে না। তুমিও কি হয় বলো তো, এতবার ওঠা নামা, দেখো একটুখানি সুস্থ হতে না হতেই আবার আজকে বাড়িতে একটা কাজ রয়েছে। আর এরকম কাজ হলে তো দেখবে সিঁড়ি দিয়ে ওঠা নামা আরও বেড়ে যায়। আর কীর্তনটা কোথায় হবে বলো তো? যেখানটাতে আমাদের মানে দোতলায় সোফা থাকে না, ওইখানটাতে হবে। তো জিনিসপত্র ওপর নিচ করা এই তো লেগেই থাকবে, যার জন্যে বলতে পারো যেটুকু কমেছিল আবার খানিকটা বেড়েও গেছে। তো এদিকে আজকে সকালে করব হচ্ছে পনিরের তরকারি। পনিরের তরকারিটা গতকালেরই করার কথা ছিল, কিন্তু গতকাল করিনি, কারণ আজকে করব। কারণ কি বলো তো, সকালবেলা যদি একবারে পনিরটা করে নেই না, এটা দিয়ে ধরো আমার আর বাপির টিফিনও হয়ে যাবে, কৌশিকের লাঞ্চও হয়ে যাবে, আবার রাত্রের জন্য খানিকটা তুলে রেখে দিলে সেটাও হয়ে যাবে। কারণ এক্সট্রা করে না আর কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, যেহেতু দুপুরবেলা খাওয়া নেই। আর দেখবে রাতের খাওয়ার সময় কিন্তু এক গাদা তরকারিপত্র লাগেও না। তো সেই জন্য ভেবেছিলাম যে পনিরটা আর কি সোমবারে না করে মঙ্গলবারে করবো, তাহলে আমার পুরোটা হয়ে যাবে। আর আজকে না মায়ের মৃত্যুবার্ষিকী বলে কৌশিক বললো আজকে নিরামিষই খাবে, আমিষ কিছু খাবে না। তো দেখলাম ওকে আর জোর জবস্তি করে কোনো লাভ নেই, যেরকম বলছে সেরকম করে দেয়াই ভালো। আর আজকে যেহেতু মানে পনিরের তরকারিটা অনেকটা লাগবে, আর পনিরটা তো কালকের হিসাবে আনা ছিল, মানে এতগুলো বার খাওয়া হবে সেটা তো জানা ছিল না। তো পনিরটা অল্পই ছিল, তো সেই জন্য না একটুখানি আলু দিয়ে বেশি করে বাড়িয়েও নিয়েছি। আর যেভাবে আর কি নিরামিষ পনির রান্না করে, জিরে আদা লঙ্কা টমেটো আর কি, আজকে না সমস্ত আর কি জিরে গুঁড়োটা আর ধনে গুঁড়োর বদলে না সমস্ত গোটা মশলা দিয়ে করেছিলাম। খেতে কিন্তু বেশ অন্যরকমও হয়েছিল। আর গ্রেভিটাও না খুব সুন্দর, একদম বেশ ভালো করে কষিয়ে করেছিলাম, খেতে বেশ ভালোই লাগছিল। আমার গত ভিডিওতে আসিফ ফারজানা থেকে দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই তোমার বিয়ের আগে কি তোমার শাশুড়িমা মারা গেছে নাকি পরে? তো আমার শাশুড়িমা কিভাবে মারা গেছে, কবে মারা গেছে, এই সব কিছু নিয়ে তোমাদের মনের মধ্যে অনেকেরই অনেক প্রশ্ন আছে। তো চলো আজকে কাজগুলো সব করতে করতে তোমাদের সাথে সেই গল্পটাই মানে শেয়ার করব, যে মানে আমাদের কিছু বুঝে ওঠার আগেই কিন্তু মা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো। তো সেইগুলোই আজকে তোমাদের সাথে চলো শেয়ার করি। তো ওদিকে রান্না করতে করতে এখানে এই যে মালা মিষ্টি জল সমস্ত কিছু রেডি করে দিলাম আর কি। কৌশিক তো ওখানে পুজো দিচ্ছে, তো পুজো দিয়ে উঠে মায়ের গলায় মালাটা পরিয়ে দেবে।
তো সেই জন্যে ওর জন্য ওখানে রেডি করে রাখলাম আর কি, ও উঠে তারপরে দিয়ে দেবে মায়ের গলায় মালাটা। তো এদিকে দেখো আমার পনিরের তরকারিটাও হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে রুটি কটা করতে পারলেই হয়ে গেল। কি জানি জানো তো, যতই সকালবেলা করে উঠি এই রুটি করার সময় না আমার খুব তাড়াহুড়ো লেগে যায় আর কি, রুটিটা করতে ইচ্ছা করে না, তো ওই ঠেলতে ঠেলতে করি। মানে প্রত্যেক দিন করলেও না আমার রুটির প্রতি একটা এমন অনীহা না, রুটিটা আমার কোনো মতেই করতে ইচ্ছা করে না। তো এদিকে তো করতে তো হবেই। তো এইদিকে দেখো কৌশিকের জন্য সব রুটিগুলো প্যাক করা হয়ে গেছে, এখন এই যে পনিরের তরকারিটা দিয়ে দিলাম, ও নিয়ে বেরিয়ে যাবে। এইবার ধীরে সুস্থে আমার সারাদিনে অনেক আজকে কাজ আছে, মানে রান্না নেই বলে যে কাজ কম তা না, তার বদলে কিন্তু কাজও ছিল অনেক। তো এখানে এই যে যেরকম সকালে মুসলিটা খাই, মুসলিটা খেয়ে এইবার কাজে লাগবো। আর এইদিকে এই যে কৌশিক মায়ের গলায় মালাও পরিয়ে দিয়েছে আর এখানে জল মিষ্টিও দিয়ে দিয়েছে। এইবার দেখো মাকে ফটোতে ঠিক যেরকম দেখছো, মা কিন্তু এতটাই মানে খুব একটা যে মার বেশি বয়স হয়ে গেছিলো তাও না, কিন্তু কিভাবে কি হয়ে গেল আমাদের বুঝে ওঠার আগেই কিন্তু মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো সেগুলো তো সবই করবো, তার আগে দেখো তাড়াতাড়ি করে না মুসলিটা নিয়ে আজকে ওপরে চলে এসেছিলাম। বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তো সেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে না মানে মুসলিটা খেতে বেশ ভালোই লাগছিলো, জানলা দিয়ে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তারপরে এদিকে গাছপালা সব দিয়ে বেশ ভালোই লাগছিল। আর আজকে না বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছিল আর তেমনি মেঘ ডাকছিল। আমি তো এদিকে তাড়াহুড়ো করে কাজ করছিলাম যে এত মেঘ ডাকছে না কারেন্টটা না চলে যায়, তো আমার ভাবনাও মানে শেষও হয়নি তার আগেই কারেন্টটা চলে গেছিলো। আর দেখো অন্ধকারের মধ্যে এরকম করে কাজ করতে ইচ্ছাও করে না, তবে কিছু কিছু কাজ অন্ধকারের মধ্যেই করে নিতে হয়েছে। এখন যেরকম জোরে মেঘ ডাকছে সেরকম জোরে বৃষ্টি পড়ছে, একবার এমন জোরে মেঘ থেকে উঠছে না, তো এখন আর অন্ধকারের মধ্যে কি কাজ করবো। এই দেখো জানলা ফাল্লা সব বন্ধ করে দিতে হয়েছে, প্রচণ্ড জোরে ছাট আসছে। এই জানলাও মনে হচ্ছে খানিকক্ষণের মধ্যে বন্ধ করতে হবে, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। দেখি আবার কারেন্ট আসুক তারপর কাজ করবো। মানে এত বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে না, সত্যি ঘরের মধ্যে একা একা ভয় লাগছে। আর একবার জানলাটা খোলা তো আর কি, যখন বিদ্যুৎটা চমকাচ্ছে ঘরটা পুরো আলো হয়ে যাচ্ছে। চলো পরে দেখা হচ্ছে। আর আজকে সকালবেলা প্রায় 1.25 ঘন্টা মতো ওই রকম মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, যেরকম মেঘ ডাকার আওয়াজ পাচ্ছিল ওই রকম মেঘ ডাকছিল। আর একবার তো এমন বিদ্যুৎ চমকে উঠছে ঘরের মধ্যেটাও পুরো আলো হয়ে যাচ্ছিল। তো যাই হোক ওই যে 45 মিনিট মানে বললাম না 1.25 ঘন্টা মতো বৃষ্টি হয়েছে, তো ওই টাইমটাতে কোনো আর কাজ করিনি, বসে বসে এডিটিংটা কমপ্লিট করেছিলাম। আর এইদিকে দেখো কারেন্ট আসতে না আসতে আবার এক রাউন্ড চলে গেছিলো। তবে আগেরবার যেরকম অনেকক্ষণ কারেন্ট ছিল না, এবার তা হয়নি, এবার খানিকক্ষণের মধ্যেই আর কি জামা কাপড় গোছানো কমপ্লিট করতেই কারেন্টটা আবার চলে এসেছিল। তো কারেন্টটার আমার আজকে সকালবেলা ভীষণ প্রয়োজন ছিল, কারণ এই যে কৌশিকের দুখানা শার্ট জমেছে এগুলোকে আয়রন করতেই হবে, না হলে আবার পড়ার সময় ও মানে শার্ট খুঁজে পাবে না। আর এমন হয়ে গেছে না ওকে করে দিয়ে দিয়ে, এই যে ধরো জামাগুলো তো আগে বিছানার নিচে দিয়ে করতাম, আর এখন আয়রন করে দেই বলে শুধু বলে যে আমার জামা সবসময় আয়রন করে রাখবো, সবসময় আয়রন করে রাখবো, আয়রন ছাড়া পরতে ইচ্ছা করে না। তুমি মানে তোমরাই বলো, যখন আমি পারতাম না তখন কিন্তু এইসব চাহিদাগুলো ছিল না, এখন পারি বলে এখন শুধু বলবে জামা কাপড়গুলো আয়রন করে দাও। আর কি দেখবে বলো তো, শার্টগুলো না আয়রন করে বেশ পরে একটা মানে যেতেও বেশ ভালো লাগে। তো সেই জন্য দেখলাম কারেন্ট এত যাওয়া আসা করছে, আগে আয়রনটা করে নেই, তারপর ওদিকে বাদবাকি অনেকই কাজ আছে সেগুলো সব এক এক করে করব। এই যে দুখানা জামা ছিল, দুটো জামাই আয়রন করা কমপ্লিট, এদেরকে এবার জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে রেখে দেই। আর কি কৌশিকও জানে, ওকে না সকালবেলা ওই জন্য আমি আর জামা কাপড় বার করে দিই না, কোথায় কি রাখা আছে সবটাইও জানে, ওর নিজের যেদিনকে যেটা ইচ্ছা সেদিনকে সেটাও পরে নিতে পারে। আর তারপর এখন চলে এসেছি এই যে সোফার এদিকটাতে একটুখানি ডিপ ক্লিনিংও করবো, প্লাস সোফাগুলোকে সরিয়ে সন্ধেবেলাতে এই জায়গাটাতেই কীর্তন হবে, তো সেই মানে তার জন্য একটা প্রিপারেশনও করতে হবে। তো সবার আগে এদিকে সোফাগুলোকে মুছে নেব, তারপর একটুখানি জায়গাটা সামনের দিকটা ফাঁকাও করতে হবে, কারণ এখানে সবাই এসে বসবে, তো আর এই সোফাগুলো থাকলে না একটু অসুবিধাও হবে। তো সোফাগুলোকেও একটুখানি এদিক ওদিক সরিয়ে দিতে হবে। তো তার আগে বললাম না জিনিসপত্রগুলো সমস্ত মুছে নেব। তো এই যে মোছা কমপ্লিট, এইবার দেখো টি টেবিলটাকে মাঝখান থেকে সরিয়ে এই একদম এইদিকে শোকেস আলমারিটার সামনের দিকে এনে দিয়ে এর ওপরেই আর কি যে কভারটা পাতা থাকে সেটা দিয়ে দিয়েছি, দিয়ে এইবার সোফাগুলোকে পুরো সরিয়ে নেব। তো চলো এইবার তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যাক যে মার কি হয়েছিল। কি বলো তো, মার কি হয়েছিল না অ্যাকচুয়ালি আমরা কেউই পরিষ্কার জানি না। মার মানে যখন মার আজকের ডেটেই তো মা মারা গেছিলো, আজকের ডেটটা হচ্ছে 15ই জুলাই। তো এই 15ই জুলাইয়ের 2-3 দিন আগে থেকে না মার জ্বর হয়েছে। এবার দেখো নর্মালি জ্বর হলে তো আমরা দোকান থেকে এনে প্যারাসিটামল খাই, কমেও যায়,
কিন্তু মারটা কি হলো, 2 দিন থেকে আস্তে আস্তে 3 দিন যেই হলো তখনও কমছিল না। তো তখন বাপি ডাক্তারের কাছে নিয়ে গেল। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর না, ওখানে ডাক্তার প্রেশার চেক করে দেখলো প্রেশার একদম লো হয়ে গেছে, মানে প্রেশার না 25-এ নেমে এসেছিল। তো এই ক্যালকুলেশনটা আমি ঠিক অতটা বুঝি না, তো সেই জন্য আমি এটা বেশি আর এক্সপ্লেন করতে পারলাম না। তো মায়ের প্রেশার না 25-এ নেমে এসে গেছিলো। তো তখনই আর কি বললো যে হসপিটালে ভর্তি করতে। তো মাকে তো হসপিটালেও দেওয়া হয়েছে। আর এই সমস্ত কিছু কিন্তু বাপিই হ্যান্ডেল করেছে, কারণ তখন তো আমরা এখানে থাকতাম না। আর বাপিও অতটা কিছু বুঝে উঠতে পারিনি আর কি। ডাক্তারে বলেছে যে হসপিটালে নিয়ে গিয়ে স্যালাইন দিতে, তাহলে আবার কমে যাবে। তো বাপি ওরকম নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছে। এইবার তখন দুপুরবেলা আমরা জানতে পেরেছি যে মাকে হসপিটালে দিতে হয়েছে। এইবার কি হয়েছে না, ওই যে ডাক্তারে পরিষ্কার করে কিছু বলছিলও না। তো এইগুলো সমস্ত কিছু হচ্ছে কিন্তু 14ই জুলাইয়ের কথা, মানে 14ই জুলাই 2023। আর কি বলো তো, মায়ের সব কথা বলতে গেলে মনে হয় এই ভিডিওটাও কম পড়ে যাবে, কারণ হঠাৎ করে এত কিছুই ঘটে গেছিলো। তো ওইদিকে দেখো বাড়ির কাজ খানিকটা করতে করতে দেখলাম বৃষ্টিটা একদম ধরে গেছে। তারপর পাড়ার কয়েকজন জেঠিমাকে বলতে গেছিলাম সন্ধেবেলা আসার জন্যে, দিয়ে এইবার এসে আবার সেই ঘরের যা টুকিটাকি কাজ সেগুলো সব শুরু করতে হবে। তো এইবার তোমাদেরকে বাকিটা বলি। তো আমাদের ধরো বিয়ে হয়েছে 22 সালে, মা কিন্তু 23 সালেই আমাদেরকে ছেড়ে চলে গেছে। যার জন্য না মায়ের সাথে থেকে যে সংসার করার ব্যাপারটা, সেটা আর আমার সৌভাগ্য হয়নি, যার জন্য কিছুই মার কাছ থেকে আমি শিখতে পারিনি। ওই ফোনে যেটুকু শেখা হয়েছিল সেটাই। তো এইবার হচ্ছে 14ই জুলাই 2023। তো সেই দিনকে তো মাকে হসপিটালে দেওয়া হয়েছিল। এইবার না মানে বাপি ওরকম হসপিটালে দিয়েছে, ডাক্তারের ট্রিটমেন্ট করছে, বাপি বাড়ি চলে এসছে। এইবার মানে রাত্রের দিকে তখন আর কি যে হসপিটালে দিয়েছিল না, সেখানে আর ট্রিটমেন্ট হচ্ছিল না, ঠিকঠাক হচ্ছে না বলে। তো তখন বন্ডে সই করে মাকে একটা অন্য নার্সিংহোমে দেওয়া হলো। তো নার্সিংহোমে দিয়ে তো বাপি বাড়ি চলে এসেছিলো রাতে। তারপর সকালবেলা বলে যে পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, তাকে আইসিইউতে দেওয়া হয়েছে। তো তখন তো আমাদেরকে সবাইকে বলা হলো, আমরা ওখান থেকে আসার প্ল্যানিং করছি। এবার হট করে তো গুজরাট থেকে না ট্রেনের টিকিট পাওয়া তো যায় না, মিনিমাম 3 মাস আগে কাটতে হয়। তৎকালেও মানে খুব চাপ টিকিট পাওয়া। তো ফ্লাইটের টিকিটও মানে হট করে তো পেরেই উঠছিলাম না, কখন যাব কিভাবে যাব। আর আমরা তো আঙ্কেলেশ্বরে থাকতাম, আঙ্কেলেশ্বরে তো কোনো এয়ারপোর্ট নেই, এয়ারপোর্ট বলতে সুরাটেই। তো সেখানেও একটা যাওয়া আসার সময়, তো মাত্র বলতে পারো 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু ঠিক করে আমরা তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে বেরিয়ে চলে এসেছি। মানে সেদিনকেও আমি রান্নাবান্না করছিলাম, তো সেই রান্নাবান্না সমস্ত কিছু ফেলে রেখে সবজিপাতি যা ছিল কিছু ব্যাগে নিয়ে এসেছিলাম, কিছু ফেলে দিয়ে এসেছিলাম। এই করে তো তাড়াহুড়ো করে বাড়ি চলে এলাম। এবার না আমরা যখন বাড়ি আসবো ভেবেছি, মানে বাড়ি আসছি তখনও জানো তো মা বেঁচে ছিলেন। তারপর মনে হয় 6:30 নাগাদ আমরা যখন দমদমে নামলাম, নেমে জাস্ট আর কি এয়ারপোর্ট থেকে বেরিয়েছি, এবার ট্যাক্সি ধরবো। তো তখনই খবর এলো মা আর নেই। তো ডাক্তারকে জিজ্ঞেস করার পর ডাক্তারে বললো যে ওনার মানে মা যেহেতু প্রচণ্ড ব্যথার ট্যাবলেট খেতে, তো মার খুব পায়ে ব্যথা ছিল, তো সেই পেন কিলার খেতে খেতে মার না শরীরটা ভেতর থেকে আর কি কমজোরি হয়ে গেছিলো। যার জন্যে ডাক্তারে যখন ওষুধ দিয়েছে তখন আর কি মার শরীরটা সেটা বিয়ার করতে পারেনি। তো এই অবধিই আমরা জানি, কারণ এর বাইরে কি হয়েছে আমাদের কারোর বোঝার ক্ষমতা হয়নি। কারণ সামান্য 2-3 দিনের জ্বরে যে কোনো একটা মানুষ এইভাবে চলে যাবে, সেটা আমরা কেউই অ্যাকসেপ্ট মানে করতে পারিনি, মানে বিশ্বাসই করতে পারছিলাম না যে সত্যি এটা বলছে। কিন্তু দেখো মানুষের যখন যাওয়ার আসে তখন তো তাকে চলে যেতেই হবে। তো সেই ব্যাপারে আর আমাদের কারোর তো আটকানোর ক্ষমতা নেই। তো এই হচ্ছে, এর বাইরে আর কিছু সেরকম ঘটেনি গো যে মা অনেক দিন ধরে অসুস্থ ছিল তারপরে কিছু হয়েছে, কিছুই সেরকম না, হট করেই এই রকম হয়ে গেছিলো। তো আজকে প্রচুর মানে অন্য কথা বলা হয়েছে, তো আজকে আমি ভিডিওতে অনেকেরই নাম নিতে পারবো না, তো প্লিজ তোমরা কেউ রাগ করো না, আমি পরের ভিডিওতে অবশ্যই নেব। তো এইদিকে দেখো আমার ঘরের যা কাজ ছিল, পরিষ্কার করা, সমস্ত কিছু অর্গানাইজ করা, সব কিছুই হয়ে গেছে। এদিকে স্নান কমপ্লিট করে নিয়েছি, ওদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলোও তুলে, গাছে আজকে না বেশি ফুল ফোটেনি, যা ফুটেছিল তাই তুলে নিয়ে এসেছি। আর আজকে যেহেতু বাড়িতে কীর্তন আছে না, কৌশিক গতকাল রাতে রজনীগন্ধার মালা এনে দিয়েছিল ঠাকুরের জন্য, তো সেগুলোই এখন ঠাকুরকে পরিয়ে দেবো। আর জানো তো ঠাকুরকে পরানোর পর এত সুন্দর লাগছিল আমার, এই সন্ধেবেলার কি রাতের দিকে না এই মালাগুলো তো ঠাকুরের গলার থেকে খুলতেই ইচ্ছা করছিল না, কিন্তু বাসি ফুল তো আর রেখে দিতে নেই। তো মানে রাত্রে হয়ে গেলে তো সমস্ত ফুল তুলে দিতেই হয়। দেখো কি সুন্দর লাগছে, এত ভালো লাগছিল না, মানে ঠাকুরের সামনে থেকে বসে তো আজকে আমার উঠতেই ইচ্ছা করছিল না। কিন্তু আজকে প্রচণ্ড তাড়াতাড়ির মধ্যে পুজো দিতে হয়েছে, যেহেতু এক জায়গায় যাওয়ার ছিল। তোমাদেরকে বললাম না আজকের মানে আশ্রমে
ঠাকুরের ভোগ খেতে যাব, তো সেইটার জন্যই যাওয়ার প্রচণ্ড তাড়াতাড়ি ছিল, তাই বেশিক্ষণ আর বসে থাকতে পারিনি। তবে একদম মন শান্তি করে ভক্তি ভরে খুব ভালো করে আজকে ঠাকুরকে পুজো দেওয়া গেছে। দেখো প্রত্যেকটা ঠাকুরকে এত সুন্দর লাগছে, আর তোমরা অনেকেই কমেন্ট করো যে ঠাকুরকে, রাধা মাধবকে, গোপালকে সবাইকেই খুব সুন্দর লাগে তোমাদের। আর কি বলো তো, শুধু তোমাদের না, নিজের ঠাকুর বলে বলছি না, আমার নিজেরও ভীষণ ভালো লাগে যখন ঠাকুরকে এইরকম ফুল দিয়ে সাজাতে পারি। তো কেমন লাগছে আজকে রাধা মাধব, গোপাল সব ঠাকুরকে অবশ্যই কিন্তু জানিও। তো চলো, এদিকে তো পুজো দেওয়া কমপ্লিট, এখন ওপরে কি আগে তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিই। পুজো টুজো দিয়ে এই যে আবারও রেডি হয়ে গেছি। তোমাদেরকে তখন বললাম না আজকে হচ্ছে মঠে ভোগ খেতে যাব, আর কি ওই মঠ থেকেই ওবেলা দুজন আসবে বাড়িতে কীর্তন করতে, তো তাদের ওখানেই আজকে আমাদের দুপুরবেলা আমার আর বাপির খাওয়া দাওয়া। তো কালকে তো এই জামাটা পরে পুজো দিতে গেছিলাম, তারপরে তো আর কিছু করিনি, যার জন্য সাইড করে রেখেছিলাম। আজকেও এটা পরেই চলে যাব, কারণ এই বৃষ্টির মধ্যে একটু জামা কাপড় বুঝে শুনে বার করতে হবে, মানে সব ধরে 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 কাচতে হবে। তো আজকে রাধা মাধব, গোপাল সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ওখানে আরও বসে থাকার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু যেতে হবে 1:45 বাজে, তো সেই জন্য আর বেশিক্ষণ বসতে পারলাম না, তো তাড়াতাড়ি উঠেই চলে আসতে হয়েছে। কী যে সুন্দর দেখতে লাগছে, মানে নিজের ঠাকুর বলে বলছি না, মানে সেই মানে বলে না, মানে মালা দিয়ে সাজালে যেন ঠাকুরের রূপ আলো 3 গুণ 4 গুণ খুলে যায়, এত সুন্দর লাগছিল। তো এখন পুরোপুরি রেডি, আর কিছু সাজবও না, কারণ আমাদের বাড়ির গলির থেকে বেরোবো আর মানে আশ্রমটা চলে আসবে। তো চলো ওখানে যাই, গিয়ে দেখি কীরকম অবস্থা, কারণ আমি এখনও কোনো দিন যাইনি। তো গিয়ে দেখছি কতটা কি ভিডিও করতে পারি না পারি, নাহলে সব কিছু বাড়ি এসে শেয়ার করছি। তো চলো এখন বেরোনো যাক। আর জানো তো, সকালে অত বৃষ্টির পর তারপর থেকে কিন্তু আর বৃষ্টিই হয়নি। তবে আমি বুঝলাম না বাপি কেন ওই শুকনো রাস্তার মধ্যে দিয়েও ছাতা মাথায় দিয়ে যাচ্ছিল। বাপিকে বললাম যে বাপি বৃষ্টি পড়ছে না, ছাতা আবার মাথায় দিচ্ছ, আর একদম তো বাড়ির কাছে। বাপি বললো থাক, কোনো অসুবিধা না, থাক, আর কি করা যাবে। আর কি বলো তো, মানে রাস্তায় না কেউ ছাতা মাথায় দিয়ে নেই, তো একটা কেমন দেখতেও লাগছিল। তো এই যে এখানে চলে এসছি, আর যেহেতু আমরা দুপুরবেলা এসেছি, তাই মানে ঠাকুর তো দর্শন করা যাবে না, তাহলে অন্য টাইমে আসতে হতো। দুপুরবেলা তো ঠাকুরকে শয়ন দিয়ে দেয়। তো এইখানে আজকে মেনুতে অনেক কিছুই ছিল, আমি আর বাপি খেয়েছি, আর এই যে কৌশিকের জন্য নিয়ে এসেছি। তো এখানে আজকে ছিল হচ্ছে অন্ন, মোচা, ডাল, কুমড়ো, আলু, পটল দিয়ে একটা তরকারি, তার সাথে ছিল পনিরের তরকারি, চাটনি আর পরমান্ন। তো কৌশিকের জন্য চাটনিটা আনিনি, তাহলে ওই পরমান্ন, চাটনি সব কিছু দিয়ে না একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা ছাদে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে তুলেছি। তুলে ওই যে তুলসী গাছটা দেখলে সেটাকে নিয়ে আসতে হবে, কারণ যেখানে কীর্তন হয় সেখানে তো একটা তুলসী গাছ আর কি, তুলসী ঠাকুরকে ওখানে দিতে হয়, তো সেই জন্যই ওখানে নিয়ে এসেছি। তারপর এখানে তাড়াতাড়ি করে আজকে সন্ধ্যেটা তাড়াতাড়ি দিয়ে নিয়েছি, কারণ এখানে সমস্ত কিছু জোগাড় করতে হবে। আর ওনারা তো বলে দিয়েছিলেন 7টার মধ্যে চলে আসবে, তাই সমস্ত গোছগাছ করারও একটা ব্যাপার থাকে। তো ওদিকে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়ে এইদিকে আমাদেরকে বলে দিয়েছিল যারা কীর্তন করতে আসবে, যে একটা গোটা ফলের বাটা দিতে, আর একটা থালায় 5 রকম ফল, মিষ্টি সমস্ত কিছু দিয়ে একটা আর কি যেরকম ঠাকুরের প্রসাদের থালা হয় সেই রকম একটা সাজাতে। তো এই যে আজকে যা যা বাজার দেখছে সমস্ত কিছুই বাপি সকালবেলা গিয়ে করে এনেছিল, কৌশিকের পক্ষে তো যাওয়া সম্ভব ছিল না। তো এই যে বাপি সমস্ত কিছু জোগাড় করে এনে দিয়েছে, আর সেগুলোকেই এখন আমি কেটে বাদ বাকিটা গোছাচ্ছি। তো এখানে দেখো ফলের থালাও রেডি করে নিয়েছি, আর এখানে সিধে দিতে হয় একটা, সেটাকেও গুছিয়ে নিয়েছি। তো তারপর এরই মধ্যে কৌশিকও চলে এসেছিলো অফিস থেকে। তারপর এই যে দেখো মায়ের ফটোটা তো নিচের ঘরে ছিল, তো সেখান থেকে এখন ওপরে নিয়ে এসেছি। আর এই দেখো তুলসীর যে টবটা ছিল সেটাকে একটা এরকম কাপড় পরিয়ে একটা মালা দিয়ে দিতে বলেছিল, তো সেই রকমই করেছি। জানো তো আজকে এই কাজগুলো করছি, আর আমি শুধু একটা কথাই ভাবছি যে আমি তো কিছুই পারতাম না, সেই আমি আজকে কত কিছু একদম দেখো গুছিয়ে পরিপাটি করে করতে শিখে গেছি। তো তারই মধ্যে এই দেখো 7টা মতো বাজে, এখন কীর্তনীয়ারা চলেও এসেছে। তো ওরা এখানে কীর্তন শুরু করে দিয়েছে, আর যখন শুরু করেছে তখন কেউ না আসলেও আস্তে আস্তে জানো তো অনেক লোকে এসেছিল, সবাই যে এসেছে এইটাই আমার ভীষণ ভালো লেগেছে। তো দেখো এখন এই দিকের ঘরটা পুরো ভরে গেছে। আর দেখবে বাড়িতে এরকম কোনো কীর্তনই হোক আর যে কোনো অনুষ্ঠানই হোক, কেউ যদি না আসে না খুব মনটা খারাপ লাগে। তবে আজকে সবাই এসেছিল, চলো তোমাদেরকেও একটুখানি কীর্তন শোনাবো। তার আগে দেখে নাও এই দিকটা পুরো একদম ভরে গেছিলো আজকে লোকজনে। আর
আর এই তো ওপরে কীর্তন হয়ে যাওয়ার পর ওনারা মানে ওপরে ধরো আমাদের ঘরটা, তারপরে নিচে যে ঘরগুলো আছে সমস্ত ঘরেই ওনারা মানে ঘুরে ঘুরে যে কীর্তন করে দেয় না, তো সেইটাই ওনারা করে দিচ্ছিলেন। আর এই যে সবশেষে ঠাকুর ঘরেও কীর্তন করা কমপ্লিট। তারপর মানে প্রসাদ দিয়েছি সবাইকে, তারপরে ওপরটা পরিষ্কার করেছি সমস্তটাই, আমি মা কৌশিক তিনজনে মিলে একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সবাই বাড়িও চলে গেছে। আর এই দেখো মা আসার সময় কৌশিকের জন্য পান্তুয়া, আর এই দেখো আমার হাতে যেটা দেখছো না এটা হচ্ছে মথুরা কেক, এটা হচ্ছে বোন বানিয়েছিল, তো তার থেকেই মা আমাকে এনে দিয়েছিল। আমিও জানো তো ভাবছি যে বোনও আজকাল এরকম এক্সপেরিমেন্ট করা শুরু করে দিয়েছে। আর এই যে কেক বানিয়েছিল সেটাও মা নিয়ে এসেছিলো। তো চলো পরে দেখা। এই যে সমস্ত কিছু মিটলো, বাজে হচ্ছে 11:15। আমি এখন দম ছেড়ে বাঁচলাম বাবা। এত মানে কীভাবে বলো তো, কোনো দিন তো এইসব করিনি, আর যখনই না এরকম কিছু হবে মনে হয় না, আগেই মনে হয় সব কিছু ঠিকঠাক হবে তো, সব কিছু গুছিয়ে উঠতে পারবো তো, কিন্তু সমস্ত কিছু যে ভালোভাবে হয়েছে। প্লাস মানে যাদের যাদের বলেছিলাম প্রত্যেকে যে মানে আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি বৃষ্টি পড়বে, আসবে না কেউ, কিন্তু প্রত্যেকে যে এসেছে এটাই বলতে পারো একটা ভীষণ আনন্দের জিনিস। দেখবে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মানে কেউ যদি না আসে না মনটা সত্যিই খারাপ হয়ে যায়, বাট সবাই এসেছিলো, সব দিয়ে কাজটা খুব ভালোভাবে উতরে গেল আজকে। এই হচ্ছে মানে দিনের শেষে এটাই বলতে পারো পাওনা। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।